হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে পাশের সমুদ্রে গিয়ে পড়ল পণ্যবাহী বিমান। তবে যাত্রীবাহী বিমান না হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যদিও এই ঘটনায় দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। আমেরিকার মধ্যস্থতায় শান্তি ফিরেছিল গাজায়। নতুন আশায় বুক বেঁধে ধীরে ধীরে শহরে ফিরতে শুরু করেছিলেন গাজাবাসী। সেই আবহেই ফের গাজায় হামলা চালালো ইসরায়েল। বন্ধ করে দেওয়া হল ত্রাণ প্রবেশও। ইয়েমেনে ফের বিদ্রোহী হাউথি গোষ্ঠীর নিশানায় রাষ্ট্রসংঘ। রবিবার রাজধানী সানায় রাষ্ট্রসংঘের কার্যালয়ে হামলা চালায় ইরান সমর্থিত এই সশস্ত্র সংগঠনের সদস্যরা। 20 জন কর্মীকে পণবন্দী করা হয়েছে বলেও সূত্রের খবর। রাশিয়ার প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালালো ইউক্রেন। রাশিয়ার সামারা এলাকায় একটি তৈল শোধনাগার এবং ওয়ানবার এলাকায় একটি গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র হামলা চালিয়েছে কিভের সামরিক বাহিনী। ভারতের উপর বিপুল শুল্কের ভার অব্যাহত থাকবে যতক্ষণ না রুশ তেল কেনা বন্ধ করবে নয়াদিল্লি। সোমবার সকালে প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স 1A সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না। যদিও নয়াদিল্লি এখন অন্য কথা বলছে, সেক্ষেত্রে ভারতকে বিপুল কর দিতে হবে। ভারতের উপর বিপুল শুল্কের হার অব্যাহত থাকবে যতক্ষণ না রুশ তেল কেনা বন্ধ করবে নয়াদিল্লি। সমুদ্র হিমাচলে আলোর উৎসবের দিনেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সকালে প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স 1-এ সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না। যদিও নয়াদিল্লি এখন অন্য কথা বলছে, সেক্ষেত্রে ভারতকে বিপুল কর দিতে হবে। সাংবাদিক সম্মেলনে ভারতের উপর চাপানো শুল্ক এবং রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। তখনই তিনি বলেছিলেন যে রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না। সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন, তাহলে ভারত সরকার এখন বিষয়টি অস্বীকার করছে কেন? উত্তরে ট্রাম্প বলেন, তারা যদিও এমনটাই বলে থাকে, তবে বিপুল পরিমাণ শুল্ক দিতে হবে, তারা তা চায় না। উল্লেখ্য, গত বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, মোদী আজ আমাকে আশ্বাস দিয়েছেন রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চীনও সেই একই পথে হাঁটুক। ট্রাম্প প্রথম থেকে দাবি করে আসছেন ভারত তার প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রায় 1/3 রাশিয়া থেকে কেনে, আর মস্কো সেই অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহারও করছে। উল্লেখ্য, ট্রাম্পের দাবির পরেই আসরে নামেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে রাহুল কটাক্ষ করেন, প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান। খানিকক্ষণের মধ্যেই বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, তেল আমদানির ক্ষেত্রে ভারত সবসময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ফোনে হোক বা সামনাসামনি আলোচনা, গতকাল কোনোটাই হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। গতকাল দুই রাষ্ট্রপ্রধান একে অপরকে ফোনই করেননি। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার মধ্যস্থতায় শান্তি ফিরেছিল গাজায়, অন্তত তেমনটাই মনে করা হচ্ছিল। নতুন আশায় বুক বেঁধে ধীরে ধীরে শহরে ফিরতে শুরু করেছিলেন গাজাবাসী। সেই আবহেই ফের গাজায় হামলা চালালো ইসরায়েল। বন্ধ করে দেওয়া হল ত্রাণ প্রবেশও। আমেরিকায় মধ্যস্থতার শান্তি ফিরেছিল গাজায়, অন্তত তেমনটাই মনে করা হচ্ছিল। নতুন আশায় বুক বেঁধে ধীরে ধীরে শহরে ফিরতে শুরু করেছিল গাজাবাসী। সেই আবহে ফের গাজায় হামলা চালালো ইসরায়েল। বন্ধ করে দেওয়া হলো ত্রাণ প্রবেশও। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার দক্ষিণ গাজায় হামলা চালিয়েছিল ইসরায়েল সেনারা। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার সকাল থেকে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এখনো পর্যন্ত 19 জনের মৃত্যু হয়েছে। খান ইউনিসের পশ্চিম আল মাওয়াসির এলাকার একটি ত্রাণ শিবিরে হামলায় মৃত্যু হয়েছে 3 জনের। মধ্য গাজায় এক সাংবাদিক সহ 2 জনের মৃত্যু হয়েছে। উত্তর গাজাতে নিহত হয়েছে অন্তত 6 জন। যদিও আইডিএফ এর দাবি মূলত হামাসের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের তরফে জানানো হয়েছে, আপাতত গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েল সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া হবে না। যদিও নতুন করে অশান্তি শুরু হওয়ার জন্য প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসকেই দায়ী করছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।
ইসরায়েলের বিদেশমন্ত্রী প্রকাশ্যে হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আইডিএফ তার সেনাদের যে কোনো মূল্যে রক্ষা করবে। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য হামাসকে উচিত শিক্ষা দেব আমরা। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা করেছিল, কিন্তু রবিবার মার্কিন গোয়েন্দারা অভিযোগ তোলে নতুন করে হামলার ছক কষছে হামাস। যদিও হামাস সেই দাবি উড়িয়ে দেয়, তবে এই জল্পনার ভিত্তিতেই ইসরায়েলের নতুন করে হামলা শুরু করেছে বলে দাবি। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়ার প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালালো ইউক্রেন। রাশিয়ার সামারা এলাকায় একটি তৈল শোধনাগার এবং ওরেনবার্গ এলাকায় একটি গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র হামলা চালায় কিভের সামরিক বাহিনী। রাশিয়ায় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালালো ইউক্রেন। শনিবার রাতে রাশিয়ার সামারা এলাকায় একটি তৈল শোধনাগার এবং ওরেনবার্গ এলাকায় একটি গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র হামলা চালায় কিভের সামরিক বাহিনী। রাশিয়ার দক্ষিণ প্রান্তে অন্যতম বড় গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে এটি হয়। ড্রোন হামলার জেরে কাজাকিস্তান থেকে ওরেনবার্গের ওই প্রক্রিয়াকরণ কেন্দ্রে গ্যাস পাঠানো আপাতত বন্ধ রয়েছে। ইউক্রেনের হামলার জেরে ওই প্রক্রিয়াকরণ কেন্দ্রটিতে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ওরেনবার্গের গভর্নর ইয়েভগেনি। ওই ওয়ার্কশপের একটি অংশে আগুন লেগে গিয়েছে বলে জানান তিনি, যদিও পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বস্তুত গত আগস্ট মাস থেকে রাশিয়ার বিভিন্ন তৈল শোধনাগার এবং অন্য জ্বালানি প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেনের বাহিনী। রাশিয়ার পেট্রোপণ্যের ব্যবসা বিঘ্নিত করে ফেলতে চাইছে তারা। তবে ওরেনবার্গের এই ব্যবসা প্রক্রিয়াকরণ কেন্দ্রে অতীতে হামলা চালায়নি কিভের সেনা। রাশিয়ার পাশাপাশি কাজাকিস্তান থেকেও প্রাকৃতিক গ্যাস ঘনীভূত করার জন্য এই প্রক্রিয়াকরণ কেন্দ্র পাঠানো হয়। শনিবার রাতে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে রাশিয়ার তেল এবং জ্বালানি কেন্দ্রগুলিকে ক্ষতিগ্রস্ত করার জন্যই এই হামলা চালিয়েছে কিভ। রুশ প্রতিরক্ষা মন্ত্রক রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা শনিবার রাত থেকে ৪৫টি ইউক্রেনীয় ড্রোনকে ধ্বংস করেছে। এর মধ্যে ১২টি ড্রোন ধ্বংস হয়েছে সামারায়, ১১টি সারাতোভ এলাকায় এবং একটি ধ্বংস হয়েছে ওরেনবার্গে। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গেল পণ্যবাহী বিমান, সোজা গিয়ে পড়ল পাশের সমুদ্রে। তবে যাত্রীবাহী বিমান না হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যদিও এই ঘটনায় দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গেল পণ্যবাহী বিমান, সোজা গিয়ে পড়ল সমুদ্রের পাশে। তার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও সজোরে ধাক্কা মারে বিমানটি। তবে যাত্রীবাহী বিমান না হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যদিও এই ঘটনায় দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৩:৫০ অবতরণের কথা ছিল দুবাই ফেরত এমিরেটস এয়ারলাইন্সের পণ্যবাহী বিমানটির। ভিতরে পাইলট সহ ৪ জন বিমান কর্মী ছিলেন। সমুদ্র থেকে তাদের উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী ভোরে আবহাওয়ার কিছুটা প্রতিকূল ছিল। বিমানটি সঠিকভাবে অবতরণ করতে পারেনি। রানওয়েতে পিছলে যাওয়ায় বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট। বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়। গাড়িটি নিয়েই বিমান সমুদ্রে পড়ে। গাড়িতে থাকা দুজনের মৃত্যু হয়েছে। হংকং পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত একজন বিমানবন্দরের কর্মী ছিলেন। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে যে সমস্ত ছবি পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে বিমান সমুদ্রে অর্ধেক ডুবে রয়েছে। সামনের দিকের কিছুটা অংশ জলের উপরে থাকলেও পিছনের অংশ জলের নিচে। মাঝের অংশ ভেঙে জলে ঢুকে গিয়েছে। নৌকায় চড়ে বিমানের কাছে পৌঁছেছেন উদ্ধারকারীরা। চলে উদ্ধার কাজ। এমিরেটস এয়ারলাইন্সের তরফে বিবিসিকে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত EK-9788 বিমানটিতে কোনো পণ্য ছিল না। বিমান কর্মী যারা ছিলেন তারা হাসপাতালে চিকিৎসাধীন। কারোর বড় কোনো আঘাত লাগেনি। এমিরেটস আরও জানিয়েছে যে বোয়িং 747 বিমান পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছিল, তা আসলে অন্য একটি বিমান সংস্থার কাছ থেকে নেওয়া। সাধারণভাবে এটি যাত্রী পরিবহনে ব্যবহার করা হতো।
সম্প্রতি পণ্য পরিবহনের প্রয়োজনে বিমানটিকে নেওয়া হয়েছিল। বিমানটির বয়স অন্তত ৩২ বছর। ১৯৯৯ সালের পর হংকং বিমানবন্দরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা বলা হচ্ছে সোমবারের এই ঘটনাকে। ১৯৯৯ সালে চীন এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান টাইফুন চলাকালীন এই বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিল, কিন্তু অবতরণ সফল হয়নি। হাওয়ার ধাক্কায় বিমানটি উল্টে যায়, মৃত্যু হয় ৩ জনের। সোমবারের ঘটনার পর আপাতত বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ইয়েমেনে ফের বিদ্রোহী হাউথি গোষ্ঠীর নিশানায় রাষ্ট্রসংঘ। রবিবার রাজধানী সানার রাষ্ট্রসংঘের কার্যালয়ে হামলা চালায় ইরান সমর্থিত এই সশস্ত্র সংগঠনের সদস্যরা। কার্যালয় ভাঙচুর সহ লুটপাটের পাশাপাশি ২০ জন কর্মীকে পণবন্দী করা হচ্ছে বলেই সূত্রের খবর। ইয়েমেনে ফের বিদ্রোহী হাউথি গোষ্ঠীর নিশানায় রাষ্ট্রসংঘ। রবিবার রাজধানী সানায় রাষ্ট্রসংঘের কার্যালয়ে হামলা চালায় ইরান সমর্থিত এই সশস্ত্র সংগঠনের সদস্যরা। কার্যালয় ভাঙচুর, লুটপাটের পাশাপাশি ২০ জন কর্মীকে পণবন্দী করা হয়েছে বলে খবর। এই ঘটনায় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ইয়েমেনে রাষ্ট্রসংঘের মুখপাত্র জানান, সানার দক্ষিণ পশ্চিমে হদা অঞ্চলে হামলা চালিয়েছে হাউথিরা। সূত্রের খবর, রবিবার যাদের অপহরণ করা হয়েছে তাদের মধ্যে ৫ জন ইয়েমেনের নাগরিক এবং ১৫ জন বিদেশি। সকলকে মুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে এবং সানায় রাষ্ট্রসংঘের সমস্ত দপ্তর হাউথিদের হাত থেকে উদ্ধার করতে এই সশস্ত্র সংগঠন ও অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রসংঘের আরও এক কর্তা বলেন, আটক কর্মীরা বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয় অফিস সহ রাষ্ট্রসংঘের বেশ কয়েকটি শাখা সংগঠনের সদস্য। অপহরণের পাশাপাশি দফতরে ফোন, সার্ভার, কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। হাউথি নিয়ন্ত্রণাধীন সানা, উপকূলীয় শহর হোদেইদা এবং উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে শক্ত ঘাঁটি হাউথিদের। এখানে রাষ্ট্রসংঘের দপ্তরগুলিতে গত কয়েক মাসে একাধিকবার হামলা চালিয়েছিল হাউথিরা। ৫০ জনেরও বেশি কর্মীকে অপহরণ করেছেন তারা। চলতি বছরের শুরুতে সাদায় হাউথিদের হেফাজতে মৃত্যু হয় আন্তর্জাতিক সংগঠন WFP এর এক কর্মীর। হাউথিদের অভিযোগ, ইয়েমেনে কর্মরত রাষ্ট্রসংঘের কর্মীরা ইসরায়েল ও আমেরিকার হয়ে গুপ্তচর বৃদ্ধি করে এবং তাদের কাছে গোপন তথ্য সরবরাহ করে। যদিও বারবার এই অভিযোগ অস্বীকার করছে রাষ্ট্রসংঘ। দফায় দফায় কর্মীদের অপহরণের জেরে গত জানুয়ারিতে ইয়েমেনের সাদা প্রদেশে রাষ্ট্রসংঘের কার্যক্রম স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, গত আগস্ট মাসের শেষ সপ্তাহে হাউথি নিয়ন্ত্রণাধীন সানায় বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল সেনা। সেই হামলায় মৃত্যু হয় সানার হাউথি প্রধানমন্ত্রী আল রাহাবির। এছাড়াও মৃত্যু হয় একাধিক মন্ত্রীর। সশস্ত্র গোষ্ঠীর তরফে জানানো হয়, গত এক বছরে সরকারের কর্মদক্ষতা পর্যালোচনার একটি কর্মশালা আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী রাহাবি এবং অন্যান্য মন্ত্রীরা। তখনই বিমান থেকে বোমা বর্ষণ শুরু হয়। ইসরায়েলের এই নিখুঁত অভিযানের পর ইয়েমেনের রাষ্ট্রসংঘের কার্যালয়ের দিকে অভিযোগের আঙুল তোলে ইহুথিরা। দাবি করা হয় ওই দপ্তরগুলি গুপ্তচর বৃদ্ধির যুক্ত। হাই নিউজ নেটওয়ার্ক। এত যুদ্ধ থামালেন ডোনাল্ড ট্রাম্প, লাভ কি হলো? পাসপোর্টের শক্তি পরিমাপের ইতিহাসে এই প্রথম শীর্ষে থাকা প্রথম 10টি দেশের তালিকা থেকে ছিটকে গেল আমেরিকা। এত যুদ্ধ থামালেন ডোনাল্ড ট্রাম্প, লাভ কি হলো? পাসপোর্টের শক্তি পরিমাপের ইতিহাসে এই প্রথম শীর্ষ থাকা প্রথম 10টি দেশের তালিকা থেকে ছিটকে গেল আমেরিকা। হেনরি পাসপোর্ট সূচক 2025-এর সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী আমেরিকার পাসপোর্টের শক্তি এতটাই কমেছে যে তারা এই তালিকার দ্বাদশ স্থানে নেমে এসেছে। তাদের সঙ্গে এক স্থানে রয়েছে মালয়েশিয়া। বিশ্বের সকল দেশের পাসপোর্টের শক্তি নিরীক্ষণ করে হেনরি পাসপোর্ট সূচক। পাসপোর্টের শক্তি বলতে বোঝায় সেই পাসপোর্টের জোরে বিশ্বের কয়েকটি দেশে ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভালের সুবিধা পাওয়া যায়। আমেরিকান নাগরিকরা যেমন এখন বিশ্বের 180টি দেশে ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভালের সুবিধা নিয়ে যেতে পারবেন। তুলনামূলকভাবে পাসপোর্টের জোর বেড়েছে এশিয়ার দেশগুলির।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে প্রথম স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। 193টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন সেখানকার নাগরিক। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, সেখানকার নাগরিকরা ভিসা ছাড়া যেতে পারবেন 190টি দেশে। তৃতীয় স্থানে রয়েছে জাপান, 189টি দেশে ভিসা ছাড়া যেতে পারবেন জাপানিরা। এটা তো গেল আমেরিকা ও বিশ্বের অন্যান্য দেশের কথা। ভারতের কি অবস্থা? ভারতের পাসপোর্টের শক্তি বাড়লো না কমলো? হেনরি পাসপোর্ট সূচকে ভারতের স্থান এই বছর আরও নেমেছে। গত বছর ভারত এই তালিকায় ছিল ৮০তম স্থানে। এই বছর ৫ ধাপ পিছিয়ে নেমে এসেছে ৮৫তম স্থানে। ভারতের পাসপোর্ট নিয়ে এখন মাত্র ৫৭টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করা যাবে। পাশাপাশি প্রভূত উন্নতি করেছে চীন। ১০ বছর আগে এই তালিকায় চীনের পাসপোর্ট ছিল ৯৪তম স্থানে। এই বছর তারা ৬৫তম স্থানে উঠে এসেছে। পাসপোর্টের শক্তির মধ্যে দিয়ে কোনো দেশের সফট পাওয়ার ধরা পড়ে। কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কোনো দেশ কতটা সফল তা ধরা পড়ে। সর্বশেষ হেনলি পাসপোর্ট সূচক থেকে স্পষ্ট, সফট পাওয়ারে ক্রমে উত্থান ঘটছে এশিয়ার, আর পিছিয়ে পড়ছে আমেরিকা। ভারতের অবস্থাও বলার মতো নয়। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার পর ভারতে হতে চলেছে সবচেয়ে বড় এআই হাব। গুগল ঢালছে ১৩৩ কোটি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সুন্দর পিচাই। ভারতের প্রথম এআই হাব তৈরি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। বিনিয়োগ করবে গুগল। সংস্থার সিইও সুন্দর পিচাই মঙ্গলবার জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই অনুযায়ী আগামী ৫ বছরে ভারতের বাজারে $১৫ বিলিয়ন বিনিয়োগ হবে। গুগলের এআই হাবের আওতায় গিগাওয়াট স্কেলের কম্পিউট ক্ষমতা, আন্তর্জাতিক সাবসি গেটওয়ে এবং বড় পরিসরের শক্তি অবকাঠামো থাকবে। এই উদ্যোগের মাধ্যমে গুগল ভারতীয় ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের কাছে শিল্প নেতৃত্বাধীন প্রযুক্তি পৌঁছে দেবে, এআই উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়বে। এআই ডেটা সেন্টার ক্যাম্পাসের জন্য আদানি গ্রুপের সঙ্গে অংশীদারিত্ব করেছে গুগল। এটি এদেশে গুগলের বৃহত্তম বিনিয়োগ। গুগল ক্লাউড সিইও থমাস কুরিয়ান জানিয়েছেন, বিশাখাপত্তনমে এই হাব ভারতের ডিজিটাল যুগের জন্য একটি উল্লেখযোগ্য বিনিয়োগ। আমরা শিল্প নেতৃত্বাধীন এআই অবকাঠামো প্রদান করে ব্যবসায়ের উদ্ভাবন ত্বরান্বিত করছি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সুযোগ তৈরি করছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, অশ্বিনী বৈষ্ণব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ। নাইডু জানান, এটি ভারতের ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায়। আমাদের গর্ব ভারতের প্রথম গিগাওয়াট স্কেলের ডেটা সেন্টার এবং গুগলের প্রথম এআই হাব এখানে হবে। এআই দিয়ে আজ কি না হচ্ছে, এআই ভবিষ্যৎ বলছেন অনেকেই। এই পরিস্থিতিতে এআই পরিষেবা বৃদ্ধির জন্য ভারতের নতুন ডেটা সেন্টার অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করছে বিভিন্ন সংস্থা। ইতিমধ্যেই মাইক্রোসফট এবং অ্যামাজন এদেশে ডেটা সেন্টার স্থাপনে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। এবার সময় গুগলের। কেন্দ্রের তরফে এই উদ্যোগকে আহ্বান জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে নির্বাচনী প্রচারের জন্য আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করছে খালেদা জিয়ার দল বিএনপি। ভোটের আগে 2টি বুলেট প্রুফ গাড়ি কিনছে তারা। এর মধ্যে রয়েছে একটি বুলেট প্রুফ বাসও। ওই 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য ইতিমধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ছাড়পত্রও পেয়ে গিয়েছে বিএনপি। বাংলাদেশে নির্বাচনী প্রচারের জন্য আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে খালেদা জিয়ার দল বিএনপি। ভোটের আগে 2টি বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা। এর মধ্যে রয়েছে একটি বুলেট প্রুফ বাসও। ওই 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য ইতিমধ্যেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ছাড়পত্র পেয়ে গিয়েছে বিএনপি। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে মন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে। আগামী বছরের শুরুর দিকেই বাংলাদেশের সাধারণ নির্বাচন হওয়ার কথা। সে দেশের নির্বাচনে অন্যতম প্রধান দল বিএনপি।
ভোটের প্রচারের সময় খালেদা এবং তার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হয়েছে বিএনপি। প্রথম আলোর অনুসারে খালেদা এবং তারেকের নিরাপত্তার জন্য এই 2 গাড়ি কেনার অনুমতি দিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রক সূত্রে এই প্রতিবেদনে জানানো হয়েছে, গত জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছিল। তারপরে চলতি মাসের শুরুর দিকে একটি বুলেট প্রুফ বাস কেনারও অনুমতি দেওয়া হয়েছে তাদের। তবে এই বুলেট প্রুফ গাড়িগুলি কোন দেশ থেকে কেনা হবে, কোন মডেলের গাড়ি কেনা হবে তা এখনও বিএনপি শিবির চূড়ান্ত করে ওঠেনি। তবে দলীয় একটি সূত্র মারফত ওই প্রতিবেদনে জানানো হয়েছে, জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে কথাবার্তা চলছে বিএনপির অন্দরে। বিএনপি চেয়ারপারসন খালেদার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর প্রথম আলোকে জানান, ভোটের সময় খালেদা এবং তারেককে জনসংযোগের জন্য সারা দেশে ঘুরতে হবে। এই সময় তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। সেই কারণেই বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে বলে দাবি খালেদার নিরাপত্তা উপদেষ্টার। বস্তুত বাংলাদেশে বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য সরকারি ছাড়পত্র বাধ্যতামূলক। সাধারণত সেই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, 3 বাহিনীর প্রধান, বিদেশি দূতাবাস এবং রাষ্ট্রপুঞ্জ বা অন্য আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতিনিধিদের এই ধরনের গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তবে রাজনৈতিক দলের জন্য এমন ছাড়পত্র অতীতে খুব কমই দেখা গিয়েছে বলে দাবি বাংলাদেশের প্রশাসনিক সূত্রের। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে আজ এখানেই শেষ করছি। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।